জীবনের সবচেয়ে বড় ভয় কি জানেন? আমি কোনো ভুল করলে এর শাস্তি সরাসরি আমি পাবো না, বরং আমার মা পাবে। অবশ্যই এটাই আমার জন্য সবচেয়ে কঠিন শাস্তি। আমি বড় হওয়ার পর আমার বাবা কখনো আমার গায়ে হাত তোলেননি, তবে ছোটোখাটো যে কোনো ইস্যুতে আমার সামনে আমার মাকে প্রচুর মারধর করেছেন। আমি যদি কখনো প্রতিবাদ করতে যেতাম, দ্বিগুণ আঘাত করেছেন। শুধু আমার কেন, যে কেউ যদি কখনো বোঝার চেষ্টা করত বা কোনো কারণে কিছু বলতো, তাদেরকে বলার শাস্তিস্বরূপ আম্মুকে আধমরা করা ছিল আমার বাবার খুব সাধারণ অভ্যাস। তাই আমি বা আমার মা ভাই ভয়ে কাউকে কখনো কিছু বলতাম না। আমার জীবনের এই কালো অধ্যায়ের কথা এক আল্লাহ ছাড়া কাউকে বলার সাহস হয়নি কখনো। ধীরে ধীরে যত বড় হই, আমার ভয় বাড়তে থাকে। আমি খেয়াল করি আমি পিছু পড়ে যাওয়ার শব্দ বা চিৎকার চেঁচামেচির শব্দ নিতে পারি না। আমার বুক ধড়ফড় করে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, হাত পা কাঁপতে থাকে। মনে হয় আমার মাকে বুঝি মেরেই ফেলল। একজন সন্তানের জন্য এটা কত বড় অভিশাপ বলে প্রকাশ করা যাবে না। তাই আমি আমার বাবাকে প্রচুর ভয় পেতাম। অন্য পাঁচটা বাবা মেয়ের সম্পর্কের মতো সুন্দর সম্পর্ক আমাদের ছিল না। আমি তাকে মনিব ভাবতাম, যে 3 বেলা খাওয়াচ্ছে, পড়াচ্ছে, থাকার আশ্রয় দিচ্ছে। তাই মাথা নত করে কৃতজ্ঞতা প্রকাশ করা আমার কর্ম। এখন সেখানে বিন্দুমাত্র সম্মান বা ভালোবাসা থাকুক কিনা না থাকুক, আমি যখন ইন্টারে পড়ি, একটা বিয়ের প্রপোজাল আসে। লোকটা আমার চেয়ে দ্বিগুণ বয়সের অধিকারী, কিন্তু প্রচুর বড় লোক। শহরের কেন্দ্রস্থলে নিজস্ব বাড়ি, নিউ মার্কেটে কয়েকটি দোকানসহ নানা রকম ব্যবসা বাণিজ্য করে এলাহি অবস্থা। আমার বাবার কাছে এই সম্বন্ধ সোনায় সোহাগার মতো বলা বাহুল্য। তিনি তো মহা উৎসাহে পাত্রপক্ষের সঙ্গে আলাপচারিতা করেছেন। রোজ নিয়মিত কল করে খোঁজ খবর নিচ্ছে, কবে দেখতে আসবে প্রভৃতি পরিকল্পনা নিয়ে বেশ আনন্দিত তিনি। ঘটো থেকে শুনেছেন আমাকে তাদের ভীষণ পছন্দ হয়েছে। তাই বলা যায় দেখতে আসলে সরাসরি আকদ হয়ে যাবে। আমার বাবাও সে অনুযায়ী প্রস্তুতি নিচ্ছিলেন। সত্যি বলতে আমার এই বিয়েতে একদমই মত ছিল না। একে তো লোকটা প্রচুর বয়স্ক, তার উপর যখন শুনলাম তার বাকি ছোট ভাইদের বিয়ে হয়ে গেছে। তার ছোট ভাইয়ের বউ তখন মাস্টার্সে পড়ছে। চিন্তা করেন, বড় বউ হিসেবে আমি কত ছোট হব সবার। আর সবচেয়ে বড় কথা, আমার বাবা ছেলের সম্পর্কে কোনো খোঁজ খবর নিচ্ছিলেন না। তিনি ঘটকের কথা শুনে সব বিশ্বাস করে বসেছিলেন। বাড়তি খোঁজ খবর নেওয়া যে জরুরি এটা যেন তিনি জানেনই না। আমি অবশ্য বাবার এসবে অভ্যস্ত ছিলাম। এই পর্যন্ত আমার যত বিয়ের প্রপোজাল এসেছে, কোনোটাতেই তিনি না বলার মতো কিছু খুঁজে পাননি। তার মতে প্রত্যেকটা প্রপোজালই বেস্ট। তার মেয়েকে কেউ বিয়ে করতে চাচ্ছে, এটাই যেন সৌভাগ্যের বিষয়। এখন ছেলে শিক্ষিত হোক কি না না হোক, ছেলের চেহারা, চরিত্র, পারিবারিক অবস্থা কোনো কিছুই ম্যাটার করে না। টাকা দিয়েই তিনি সব মেপে ফেলেন। আমি এসব জানি বলেই বিয়েতে আগ্রহী হতাম না। কিন্তু সরাসরি কিছু বললে আমার মায়ের ওপর মানসিক ও পাশবিক অত্যাচার শুরু হবে এই ভয়ে আমি শুধু তাহাজ্জুদের সিজদায় লুটিয়ে পড়তাম। কত রাজ্যে কাঁদতে কাঁদতে খেয়ে হারিয়েছি। মহান রবের নিকট অভিযোগের ঝুলি মেলে বসতে ভেতরে সব কষ্ট চোখের পানি হয়ে ঝরত। সেই কান্না থামানোর ক্ষমতা আমার আর থাকতো না, যতক্ষণ না তিনি রহমতের পরশ আমার অন্তরে দিতেন। এমনও গেছে আমি কান্নার চোটে মুখ ফুটে কিছু বলতে পারতাম না, শুধু আল্লাহ আল্লাহ বলেই কাঁদতে থাকতাম। সেই মোনাজাতে আর কোনো শব্দ মুখ থেকে বের হতো না। আমি জানি আমাকে কিছু বলতেও হবে না, উনি অন্তর্যামী, উনি ঠিকই সব জানেন। এর ফলাফল আমি পেতাম। বিয়েগুলো কিভাবে যেন পিছিয়ে যেত, আমার বলা ছাড়াই সব কিছু বাতিল হতো। যে মানুষ রবের কাছে চাওয়া শিখে যায়, তাকে আর দুনিয়ার কারো কাছে চাইতে হয় না। এই ধ্রুব সত্যিটার জ্বলন্ত প্রমাণ আমি বহুবার পেয়েছিলাম। আমি সবসময় আল্লাহকে বলেছি, আমার অভিভাবক যেন তিনিই হন। আমার বিয়ের ফয়সালা থেকে শুরু করে আমার জীবনের সব কিছুর সিদ্ধান্ত যেন তিনিই নেন, অন্য কোনো মাখলুকের সিদ্ধান্ত যেন না চাপান। আমার অভিভাবককে আমি বিশ্বাস করি না, তিনি যেন আমাকে হেফাজত করেন সবসময় অনিষ্ট থেকে। আমি জানি না এইসব দোয়া ঠিক না ভুল, তবে এই সময়ে আমার মুখ থেকে এসবই বের হতো। আমি সবসময় তাহাজ্জুদে এসবই বলতাম, এই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাইতাম। তানহা, এই তানহা, দরজা খোল, ঘুমাচ্ছিস নাকি এখনো? মায়ের ডাকে আমার ধ্যান ভাগে। আমি দরজা খুলে দেখি আমার মমতাময়ী মা হাসি মুখে তাকিয়ে আছেন। আমি তার হাসি মুখ দেখে বুঝতে পারি এবারের ফাড়াও কেটে গেছে। কি হয়েছে, ডাকছো কেন? তোর পছন্দের কচু শাক রান্না করেছি, চেখে দেখ তো সব ঠিক আছে কিনা। আমি চামচ কেটে একটু খেয়ে বললাম, সেই হয়েছে। আম্মু সাথে সাথে বলল, গরম গরম ভাতের দিয়ে খেতে বসে যা, মজা লাগবে। এখনো খাওয়ার সময় হয়নি তো, আগে আগে খেয়ে ফেলে পরে ক্ষুধা লেগে যাবে। ক্ষুধা লাগলেই লাগবে, প্রয়োজনে আবার খাবি, সমস্যা কি? দেখি খেতে বস।
আমি লেবু কেটে আনি। আমি টেবিলে গিয়ে ভাত বেড়ে পানির গ্লাসে পানি ঢেলে বসি। আম্মু কচুর শাকের কথা বলে আনলেও টেবিলে নানা পদের তরকারি দেখে বুঝতে বাকি থাকে না ওনার মন আজকে সত্যি অনেক ভালো। তবুও খুঁচিয়ে বলি, এত কিছু রান্না করলে যে কেউ আসবে নাকি বাসায়? না, কে আসবে? এমনিতেই মন চাইলো একটু ভালো মন্দ খেতে, তাই আর কি। আমি খুব আরাম করে কচু শাক মাখিয়ে ভাত খাচ্ছিলাম। তখনই হঠাৎ বাবা আসে। টেবিলে এক পলক চেয়ে নিজের রুমে গিয়ে কাপড় বদলায়। আম্মু এই আকস্মিক আগমনে একটু ভয় পেয়ে যায় বটে। তার উপর টেবিলে এত পদের খাবার দেখে রেগে আগুন হয় কিনা সেই আশঙ্কায় ওনার চেহারা রং বদলে গেল। উনি মূলত সেই জন্যই আমাকে আগে আগে খাওয়াতে চেয়েছিলেন। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আমি দ্রুত খাওয়া শেষ করে উঠে যেতেই চাইছিলাম, তখনই কাচের গ্লাস ভাঙার শব্দ হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে উনি বললেন, মায়ার বিয়ে ভাঙছে এই ফুর্তিতে পোলাও কোরমা করছো না? তোর জন্যই এই মায়ারে বিয়ে দিতে পারতেছি না আমি। খানকি মাগি, আমার সংসারে শান্তি নষ্ট করতেছিস তোরা। খাওয়ার পাতে চোখের পানি ফেলা আমার জন্য নতুন না। এমনকি রোজার সময় সাহারি কিংবা ইফতারেও বহুবার চোখের পানি মিশিয়ে খেয়েছি। এই লোকটা কেন জানি আমাদের খাওয়া সহ্য করতে পারে না। বাইরে থেকে এসে যদি দেখে কেউ কিছু খাচ্ছে, ওনার পিত্তি জ্বলে ওঠে। তাই আমরা ভাই বোনেরা ওনার আসার আগে বা পরে খেতে বসি। এমন কত হয়েছে, দরজার শব্দ শুনে আধখা অবস্থায় উঠে পালিয়েছি। শুনতে আজগবি লাগলেও এটাই সত্যি। আমাদের আয়েশ বাবার সহ্য হয় না আমরা শান্তিতে ফ্যানের নিচে বসে কথাবার্তা বলছি, এই জিনিসটা ওনার চোখের বিষ। তাই আমরা কখনোই এই সময়গুলোতে একত্রে বসতাম না, খেতাম না। পারলে এই সময়টায় গর্ত করে নিজেকে আড়াল করতাম। আমি দ্রুত উঠে নিজের রুমে চলে যাচ্ছিলাম, তখনই আম্মুকে মারার শব্দ পাই। ভয়ে আমার গা হিম হয়ে আসে। আমি নড়তে পারি না। আম্মু সর্বোচ্চ চেষ্টা করেন শব্দ না করতে, কিন্তু আঘাতের ব্যথায় কোকিয়ে ওঠেন। আমি কোনো মতে দরজা আটকে বসি। মারধরের শব্দ এড়াতে কানে আঙ্গুল গুজে বসে থাকি। রাগে চিৎকার করতে করতে তিনি আমার দরজার সামনে এসে গালিগালাজ করতে থাকে। দরজায় 2-4টা লাথি দিয়ে বলে যায়, তুই মাগিরা আমি এই ঘরে বেশি দিন রাখবো না। যেমনি পারি লাথি মাইরা ঘর থেকে বাইর করবো। আমার টাকায় খাইয়ে খায়া তেল জমাস তোরা মাদার চোদেরা। অলক্ষের ঘরে অলক্ষিতরে বিয়ে করবো কে? যে চেহারা নিয়ে জন্মাইছোস ভালো কেউ তাকাইতেও না। কয়দিন পর আর কিছু কইরেও খাইতে পারবি না। আমি অভিশাপ দিলাম তোরে, ভাতের পানি চোখের পানি এক করে খাবি পরের বাড়িতে। আমি মুখ চেপে কান্নার শব্দ আটকাই। ভাগ্যিস আমার ভাইটা ঘরে নাই। বয়স কম হলেও সে আজকাল প্রতিবাদ করতে চায়। যদি ও থাকতো, সেই ওসিলায় আরও কয়েক দফা মারধর হতো। আমি সুদিনের স্বপ্ন দেখি, সেই স্বপ্নে বিভোর হয়ে চাকু হাতে নিয়েও হাতের রক কাটি না, ফ্যানে ওড়না বেঁধেও ঝুলে পড়ি না। আমি মরে গেলে আমার মায়ের দুর্দশা আরও বাড়বে। পাড়া প্রতিবেশী কলঙ্কিত করুক আর না করুক, আমার বাবাই আমার নামে কুচ্ছা রতাবে, এতে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। তাই মাটি কামড়ে পড়ে থাকি আর রবের কাছে চাইতে থাকি এই জাহান্নাম থেকে আমার আর আমার মা ভাইয়ের মুক্তি। তাও আমার মনে হয় তোর আফ্রিদ ভাইকে সুযোগ দেওয়া উচিত। বেচারা রোজ তোর জন্য দাঁড়িয়ে থাকে, অথচ তুই পাত্তাই দেস না। দেখ সোমা, অযথা এসব বলিস না। এসব প্রেম ভালোবাসা আমার কর্ম না। তুই বেশি আনরোমান্টিক। এরকম হ্যান্ডসাম আশিক যদি আমার পেছনে ঘুরতো, আমি ঠিকই রাজি হয়ে যেতাম। তুই তো তাকা শোনাই। একদিন খেয়াল করে দেখিস, ভাইয়া আসলে অনেক হ্যান্ডসাম। এত যখন পছন্দ হয়েছে যা না, গিয়ে বল, মনের কথা পটিয়ে ফেল। আমার মনে হয় না তোকে দেখে কেউ মানা করতে পারবে। তার রুচির দুর্ভিক্ষ দেখে আমার বরং করুণা হয়। সোমা আমার পিঠে চড় দিয়ে বলল, সবসময় নিজেকে এত নিচু ভাবিস কেন? তুই কত সুন্দর, আয়নায় দেখেছিস কখনো? তোর চোখে কত মায়া, হাসলে তোকে কি সুন্দর লাগে। তোর ফেস কাটিংও মাশাল্লাহ দারুণ। এরকম সৌন্দর্যের অধিকারী সবাই হয় না, বুঝলি? আসল লাইনটাই যে মিস করে গেলি পাখি। গায়ের রং যে চাপা তা বললি না, অত চাপাও না যে মেনশন করতে হবে। সত্যি কথা হচ্ছে, আমাকে তুই অনেক ভালোবাসিস। আমাকে দেখার চোখ তোর সুন্দর, তাই বলে তোর বেস্ট ফ্রেন্ড সুন্দরী এই ভ্রান্ত ধারণা প্রচার করিস না, লোকে টিটকারি করবে। তুই বেশি নেগেটিভ তাহ। নিজেকে নিজেই যদি এমন আন্ডার এস্টিমেট করিস, মানুষ আর কি করবে? মানুষের যা করার সে করবেই। এখন আমি নিজেকে ভালোবাসি কিনা বাসি বাদ দে তো, চল ক্লাসে যাই। সোমা মুখ ভার করে আমার হাত ধরে বলল, নিজেকে ভালোবাসতে শিখ। আর কেউ বাসবে এই আশা করিস না তো, করিস না। নিজেকে নিজে বেস্ট ট্রিট দে, লাইফ তো একটাই। আমি সোমাকে বোঝাতে চাই না আমার আত্মবিশ্বাস কেউ একজন রোজ কি জঘন্যভাবে ঘুরো করে। আমার চেহারা নেই, আমাকে ফকিনি ছেলেও নেওয়ার রুচি করবে, এমন সব কথা আমার জন্মদাতা কত অনায়াসে বলে।
মেয়েরা নাকি জীবনসঙ্গীর মাঝে বাবার প্রতিচ্ছবি কল্পনা করে, বাবার মতো কেয়ারিং হবে, আগলে রাখবে এমন ভাবনায় নাকি থাকে। আমিও তার ব্যতিক্রম নয়। আমিও ভয় পাই আমার জীবনসঙ্গী যদি বাবার মতো হয়, তার মধ্যে যদি আমার বাবার প্রতিচ্ছবি থাকে, সে যদি আমাকে প্রচুর মারধর করে, আমার জীবন নরক করে তোলে, বাপমা তুলে অকথ্য ভাষায় গালিগালাজ করে, আমি কিভাবে সহ্য করব সেসব? আমি আম্মুর মতো ধৈর্যশীলা নই, এত সহনশীল আমার নেই। তাই কোনো পুরুষ নিয়ে আমার ফ্যান্টাসির বদলে ভয়টাই বেশি কাজ করে। আমি আমার জীবনে এমন কোনো কিছু জড়াতে চাই না যা আমার মায়ের যন্ত্রণা আরও কষ্ট করে তোলে। আফ্রিদ কেন পৃথিবীর কোনো সুদর্শন পুরুষই আমার এই কঠিন তপস্যা ভাঙতে পারবে না। আমার জীবনের একটাই লক্ষ্য, নিজের পায়ে দাঁড়িয়ে এই নরক থেকে বেরিয়ে আসা, বাবা নামক মানুষটার ছায়া কখনো না মারানো। হ্যাঁ, আমি তাকে ঘৃণা করি, প্রচুর ঘৃণা করি। তার প্রতি আমার কোনো মায়া মমতা নেই, টান নেই। এই পৃথিবীর বুকে আমি কারো কাছে তার নামে কিছু বলার সাহস রাখি না। নিজের বাবার নামে কি বলবো? মানুষজন তো খুব জাজমেন্টাল। তাদের কাছে বাবা মানেই ফেরেশতা, ওদের বিরুদ্ধাচরণ করা মানে কুলাঙ্কার সন্তান, অবাধ্য বেয়াদব সন্তান। ছোটবেলায় মার দিয়ে সোজা করে না দেখে এই অবস্থা সহ নানা রকম কথা শোনা। তাই আমার সব অভিযোগ ওপরওয়ালার কাছে তোলা। আমি যা বলার তাকেই বলে রেখেছি। আমার বিশ্বাস আর কেউ না বুঝুক, উনি আমাকে বোঝেন। আমার অনুভূতি, আমার যন্ত্রণা সব তার জানা। তিনি নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন, বিচার দিবসে সবকিছুর বিচার করবেন। এই প্রত্যাশায় আমি দিনের পর দিন বেঁচে থাকি। একটা সুদিনের আশায় দুর্দিনগুলো মুখ বুজে সহ্য করি। তারপর হঠাৎ আমার জীবনে একজন আসে, যে আমার জীবনটা সম্পূর্ণরূপে বদলে দেয়। আমার যন্ত্রণার প্রশমনকারী হয়ে এসে প্রতিটি ক্ষতে প্রলেপ লাগিয়ে দেয়। আমার মনে হয় আমার রব আমাকে নিরাশ করেনি। তিনি আমাকে আমার চাহিদার চেয়ে বেশি দিয়েছেন, অনেক অনেক বেশি দিয়েছেন। কৃতজ্ঞতায় আমার মাথা নুয়ে আসে, চোখ ভিজে যায় আনন্দে। মনে হয় আসলেই কষ্টের পরে স্বস্তি আসে। সব মেয়েরা বাবার রাজকন্যা হয় না, কেউ কেউ হয় চোখের বালি। আমি হয়তো সেই অভাগীদের দলে। ছোট থেকেই দেখে এসেছি আমার মা চুপচাপ সব সহ্য করে। ওনাকে মারতে মারতে আধমরা করে ফেললেও একবেলা রান্না তার বন্ধ হয় না। এমনকি জ্বরে ভুগলেও মাকে সব করতে হয়। আমার ছোট ভাই হবার পর দেখেছি মাকে দেয়াল ধরে দাঁড়িয়ে হলেও সংসারে সব কাজ করতে হয়েছে, 2 বেলা ভাত বেড়ে খাওয়াতে হয়েছে। আমি তাই ভাবতাম সংসার খুবই কঠিন কর্মক্ষেত্র, যেখানে কাজ করা মানুষের কখনো ছুটি হয় না, অসুখ বিসুখ হয় না। এই কাজে প্রতিদান আসুক কিনা না আসুক, প্রতিটা নারীর শ্রম দেওয়া বাধ্যতামূলক। আমি সবসময় চাইতাম খুব দ্রুত বড় হয়ে যেতে আর মায়ের কাজে সাহায্য করতে। আমার মা যদিও সেটা চাইতেন না, তিনি আমাকে পড়াশোনা করতে বলতেন, রান্নার কাজের চাপে পড়ার কাজে ব্যস্ত রাখতে চাইতেন, আর হয়তো দোয়া করতেন আমি যেন দ্রুত বড় না হই। কিন্তু এর কোনোটাই পূরণ হলো না। বয়সের তুলনায় আমার গ্রোথ অন্যদের চেয়ে বেশি হলো। আমি 13-14 বছরে অনেক বড় হয়ে গেলাম। বড় কাজিনদের চেয়ে হাইটে এত বেশি লম্বা হলাম, সবাই ভাবতো আমি সবার বড়। আমার বাচিকে এই পরিবর্তন আমার বাবা ভালোভাবে নিলেন না। তিনি এতে ভীষণ বিরক্ত। তার মতে আমাকে অতিরিক্ত যত্নে নামে খাইয়ে খাইয়ে আমার মা বড় করে ফেলেছে। তাই তিনি খুব দ্রুত আমাকে বিয়ে দিতে তোড়জোড় শুরু করলেন। এই ভয়টাই আসলে মা পাচ্ছিল, সেটা আমি তখন বুঝিনি। দেখা যেত যাকে ধরে আনছে বিয়ে দিতে, সেই দিনগুলো কত দুর্বিষহ কেটেছে বলতে গেলেও চোখে পানি চলে আসে। এক একটা বিয়ে ভাঙতো আর বাসায় মারধর শুরু হতো, সাথে চিৎকার চেঁচামেচি সহ ভাঙচুর তো আছে। এমন পরিবেশে বড় হওয়ার পর পুরুষ সম্পর্কে আমার ধারণা ভালো হবে না, এটাই স্বাভাবিক। তাই যত সময় যায় আমি ততই পুরুষ বিদ্বেষী কাম বিয়ে বিদ্বেষী হয়ে উঠি। আমার মনে হতো পৃথিবীর সব পুরুষ খারাপ, ওরা আর সবার কাছে ভালো হলেও স্ত্রীর সামনে এরা বর্বর, অত্যাচারী, এরা অকৃতজ্ঞ, নিজেকে মনিব ভাবে, রিজিকদাতা ভাবে। এরা ভাবে এদের জন্য আমরা খেয়ে বাঁচতে পারি, নয়তো না খেয়ে মরতে হতো। তাই ওরা ওদের ইচ্ছে মতো মারধর করার অধিকার রাখে, গালিগালাজ করার অধিকার রাখে। আমি কতবার শুনেছি বলেছে, উনি খাওয়াই দেখেই খেতে পারছি, নয়তো শরীর বেঁচেও ভাত জুটত না আমার। সেদিন ঘেন্নায় শুধু চোখের পানি ফেলেছি। বাবা হয়ে মেয়েকে কেউ এত নোংরা কথা বলতে পারে, আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। অবশ্য আমার কল্পনার বাইরেও সব করত তিনি। আমি প্রতিবার নিত্য নতুন যন্ত্রণায় কাঁদতাম। মানুষ নাকি দুঃখ সইতে সইতে একসময় পাথর হয়ে যায়, আমি কেন পাথর হচ্ছিলাম না, সেই অভিযোগও করতাম রবের কাছে। আমার কথাগুলো শুনে আপনাদের কার কাছে কেমন লাগছে জানি না, তবে ভুক্তভোগী ছাড়া আমার এই যন্ত্রণার গভীরতায় কেউ পৌঁছাতে পারবে না স্বাভাবিক। আম্মুকে আমি প্রায় বলতাম, চলো না আমরা সেপারেট হয়ে যাই, এই জাহান্নামী আর কতদিন পড়বা।
আম্মু বেশিরভাগ সময় কোনো প্রতিক্রিয়া করতো না। মাঝে মধ্যে বলতো, কই যাবি, কার কাছে যাবি, বাপ ছাড়া আশ্রয় পাবি কই? মাথার ওপর বাপের ছায়া না থাকলে এই পৃথিবীতে কোনো দাম আছে? উল্টাই বয়সের কলঙ্কের বোঝা চাপবে মাথায়। সবাই কত কথা রটাবে। আমি বিরক্ত গলায় বলি, আজ যদি উনি মরে যাইতো বা বাপ না থাকতো, আমার পৃথিবীতে কি বাঁচতাম না? এই পৃথিবীতে কেউ কাউকে ছাড়া মরে না। এমন অনেক মানুষ আছে যার বাপ নাই। ওরা কি টিকে নাই? ওরা কি বেঁচে থাকে নাই? ও তোর কাছে তো তাই বুঝতেছোস না। যার নাই তারই কি জিজ্ঞেস করিস, তাহলে উত্তর পাবি। এরকম থাকার চেয়ে না থাকাই ভালো ছিল। অন্তত ডেইলি আতঙ্ক নিয়ে বাঁচতে হতো না। তো বিয়ে করে পরের বাড়িতে চলে যা না, ভালো একটা ছেলেকে বিয়ে কর। তোর বাপ তো বলেছে রিকশালা ধরে আনলেও রাজি হবে। তা তো হবে। আমাকে কেউ বিয়ে করলে তোমার স্বামী বাঁচে। এসব কি ধরনের কথা দাহ? বাপকে নিয়ে কেউ এভাবে কথা বলে? আমি বলি, কারণ আমি খারাপ মেয়ে। মা আমার দিকে বিরক্ত মুখে তাকান। আমি আর কিছু না বলে রুমে চলে আসি। আকাশে বেশ ঘটা করে কালো মেঘ জমা হচ্ছে। আগামী কিছুদিন টানা বর্ষণ হবে হয়তো। বৃষ্টি হলে আমার বাসা থেকে বের হতে মন চায় না, কিন্তু টিউশন মিস দেওয়া সম্ভব না। তাই ছাতা নিয়ে বেরিয়ে পড়ি। আমার বিয়ের প্রতি অনীহা দেখে মা আর নানু সবসময় আতঙ্কে থাকতেন। তাদের মতে আমি বিপথে চলে যাব, আমার ভবিষ্যৎ কঠিন হয়ে যাবে। তাই বিয়ে করা সুন্নত, নয়তো দিন পূর্ণ হয় না। বাপ মায়ের পাপের বোঝা বাড়ে প্রভৃতি ইমোশনাল রিলিজিয়াস ব্যাকমেল করে আমার মা আর নানু আমাকে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করেন, শুধুমাত্র ওনার মুখের দিকে চেয়ে। আমি ২২ বছর বয়সে ৩ অক্ষরের শব্দ বলে সম্পূর্ণ অচেনা মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। আমার বিশ্বাস ছিল আমার আল্লাহ আমাকে নিরাশ করবেন না। তার উপর ভরসা করে আমি বিয়ের ফোবিয়া বাক্সবন্দি করে নতুন জীবনে পদার্পণের দুঃসাহস করি। বিয়ে নিয়ে মেয়েদের যত রঙিন কল্পনা জল্পনা থাকে, আমার সেসব কিছুই ছিল না। তবে হ্যাঁ, ভয়ঙ্কর কল্পনা ঠিকই ছিল। আমিও ধরে নিয়েছিলাম মায়ের মতো শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার আমাকেও আজ থেকে হতে হবে। বিদায়ের আগে আমার নানি শুধু একটা কথাই বলেছে, বাসরাতে জামাই ঘরে ঢুকলেই পায়ে ধরে সালাম করবি, ২ রাকাত নামাজ পড়বি, এরপর কোনো রাও করবি না, যেমন চাইবো তেমনি সাড়া দিবি, খবরদার কোনো বেয়াদবি করবি না। আমি নিজেকে মানসিকভাবে সেভাবে প্রস্তুত করছিলাম। ফুল দিয়ে সাজানো ঘরের মধ্যমণি হয়ে বসে অপেক্ষা করছিলাম আমার নতুন মনিবের, যাকে সন্তুষ্ট করে নিজের ভরণ পোষণের বন্দোবস্ত নিশ্চিত করা যায়। কান্না করতে করতে চোখ ফুলে ঢোল হয়ে আছে, সাথে তীব্র মাথা ব্যথা। ঘুমের তোপে চোখ বুজে আসছিল, কিন্তু ভয়ে ঘুমাতে পারছিলাম না। বসে বসে ঝিমাচ্ছিলাম বলতে গেলে। দরজার শব্দ শুনে আমি নিভু নিভু দৃষ্টিতে তাকাই। অবয়ব দেখে বুঝলাম তিনি এসেছেন। দ্রুত উঠে কদম বসি করতে গিয়ে শাড়ির কুচিতে পা পেঁচিয়ে হোঁচট খেয়ে পড়ি। তিনি আমার ২ বাহু আঁকড়ে ধরে তুলে গম্ভীর গলায় বললেন, এরকম হুড়মুড় করে ফ্লোরে লুটিয়ে পড়লে কেন? আমি কাচুমাচু হয়ে বললাম, শাড়ির জন্য হোঁচট খেয়েছি, সেটা তো দেখেছি। উঠে এলি কেন তা জিজ্ঞেস করলাম। নানু বলেছেন আপনাকে কদমবুসি করতে, তাই। মুখে সালাম দেওয়াই সুন্নত, কদমবুসি করার রেওয়াজ মানতে হবে না। তাছাড়া আমি সালাম দিতাম, তুমি এমন ঝড়ের গতিতে এসেছো, কিছু বলার সুযোগ পানি। সরি। সরির কি আছে? পায়ে ব্যথা পেয়েছো কিনা বলো। না ঠিক আছে। এখনো মেকআপ ওঠাওনি যে? এত ভারী সাজে গরম লাগে না? ফ্রেশ হয়ে অজু করে এসো। আমি গয়নাগাটি খুলে একটা 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লাম। আগে কখনো এমন ভারী মেকআপ না করায় পানি দিয়ে চোখ মুছতে গিয়ে সব লেপটিয়ে কালো করে ফেলেছি। মাথাতে ছিল না এসব কৌশল খাটিয়ে করতে হয়। ফেস ওয়াশ ঘষতে ঘষতে চোখ জ্বালাপোড়া করতে শুরু হয়েছে। বহু কষ্টে কালো ভাব দূর করে চুলের দিকে হাত বাড়ানোর সাহস হলো না। অজু করে বের হয়ে দেখি উনি বিছানার সব ফুলের পাপড়ি ঝেড়ে একপাশে রেখেছেন, গয়নাগুলো বক্সে গুছিয়ে ফেলেছেন। আমাকে দেখে বললেন, সময় কাটছিল না, তাই সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। মেকআপ তুলতে বেশি ঝামেলা হয়েছে নাকি? মেকআপ রিমুভারের কথা ভুলেই গিয়েছিলাম, তাই গন্ডগোল হয়ে গিয়েছিল। তিনি জায়নামাজ বিছিয়ে বললেন, ২ রাকাত নামাজ আদায় করে নাও। আমি ওনার পেছনে দাঁড়িয়ে পড়লাম। নামাজ শেষে উনি আমার দিকে ঘুরে বসলেন। আমার দুহাত ধরে কিছুক্ষণ স্থির রইলেন। তারপর আমার কপালে চুমু দিয়ে মুচকি হাসলেন। আমি লজ্জায় চোখ নামিয়ে রেখেছিলাম পুরোটা সময়। তিনি আমার চিবুক তুলে বললেন, আমি যদি তোমাকে আসল নামে ডাকি কোনো আপত্তি থাকবে? তানহা নামটা কেমন একাকিত্বের আভাস দেয়, কিন্তু তুমি তো একা নও। আজ থেকে আমি তোমার পাশেই আছি। আল্লাহ চাইলে এই জীবনের পাশাপাশি পরবর্তী জীবনেও একসাথেই থাকব। এই দীর্ঘ সফরের সঙ্গী যার আছে সে তানহা থাকে বলো? আপনার যে নামে ডাকতে ভালো লাগে সে নামেই ডাকতে পারেন। আমার ওপর আপনার পূর্ণ অধিকার আছে।
তিনি পকেট হাতে একটা বক্স বের করে বলল, মোহরানা পরিশোধে প্রাপ্তপূর্ণ অধিকার গ্রহণের প্রেক্ষিতে অনুমতি চাইনি জনাবা। ব্যাখ্যা শুনে অনুমতি দিবেন কি না তা বলুন। জি, অনুমতি দিলাম। বেশ, তবে আমি তোমাকে হোমায়রা বলেই ডাকব। তোমার নাম দেখেই প্রথম আমার কি মনে হয়েছিল জানো? মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম তার বিবি আয়েশাকে আদর করে হোমায়রা বলে ডাকতেন। যদি নসিবে থাকো তবে তুমি আমার হোমায়রা হবা। কি সৌভাগ্য নাই হবে আমার? নাম দেখে নিজেকে সৌভাগ্যবান ভেবে ফেলেছেন? হ্যাঁ, অবশ্যই। অনেক ভেবেচিন্তে গিফট রেডি করেছি। দেখো তো খুলে পছন্দ হয় কিনা। আমি বক্স খুলে দেখি একটা গোল্ড পেটেন্টেড ইনফিনিটি সাইনের মাঝে হার্ট শেপ কানেক্ট করা, সেখানে ডায়মন্ডের স্টোন দিয়ে লেখা সোল ম্যাট। বাহ, অনেক সুন্দর তো। আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে তাহলে? মিয়াই বলে উনি হাত বাড়ালেন গলার দিকে। আমি গলার চেনটা খুলে তার হাতে দিলাম। সে চেনে পেটেন্টে ঢুকিয়ে আমার গলায় পরিয়ে দিলেন। বিশ্বজয়ের হাসি দিয়ে বললেন, মাশাল্লাহ, অনেক মানিয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ। তিনি আমার কোলের উপর মাথা রেখে বললেন, ধন্যবাদ না দিয়ে দোয়া করে দিবা যাতে তোমাকে সবসময় খুশি রাখতে পারি। আমাকে যেন তোমার অপরাধী হিসেবে হাসরের মাঠে দাঁড়াতে না হয়। তার এই কথা শুনে আমার চোখে অনাকাঙ্ক্ষিতভাবে পানি চলে আসে। আমি জানি না এত আবেগী আমি কবে হলাম, কিংবা কারো কথায় এত আপ্লুত হওয়া যায় কিনা যে আনন্দে চোখে পানি চলে আসে। কিছুক্ষণের আলাপে মানুষকে চেনা যায় না, এ কথা সত্যি। তবে কিছু মানুষ অল্পতেই আপন মনে করানোর ক্ষমতা রাখে। তাকে দেখে সেটারই প্রমাণ পেলাম। আমি ওনার চুলে বিলি কাটতে কাটতে বললাম, আপনি বরং আমার জন্য দোয়া করে দিন, আমি যেন আপনার মন মতো হতে পারি, আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি। সেটা তুমি খুব সহজেই পারবে ইনশাল্লাহ। ও নিয়ে আমার চিন্তা নেই। তবুও দোয়া যখন চাইলে দোয়া করে দিলাম। আল্লাহ তোমাকে সুখী করো, অনেক সন্তানের জননী করো। আমি লজ্জায় দোহাতে মুখ লুকালাম। উনি আমাকে টেনে নিজের বুকে নিয়ে বললেন, আজকে অনেক ধকল গেছে, শান্তিতে ঘুমিয়ে নাও, রাত এমনিতে দ্রুত ফুরিয়ে যায়। আমি মুগ্ধ হয়ে মানুষটাকে অনুভব করছিলাম। জীবনে প্রথম কোনো পুরুষের সান্নিধ্য যেমন মন অস্থির করেছে, অস্বস্তিকরভাবে হৃস্পন্দন বাড়িয়েছে, সেই সাথে একরাশ ভালো লাগা ও মুগ্ধতার মিছিলে সে এক অন্যরকম অনুভূতি জন্মিয়েছে বলা বাহুল্য। ক্লান্তিতে কখন ঘুমের দেশে হারিয়েছি মনে নেই। ভোরে নামাজ শেষে উনি বললেন, হোমায়রা, হাঁটতে বের হবে? কেউ কিছু বলবে বের হলে? কে কি বলবে? না মানে প্রথম দিন তো, তাই আর কি। আরে চলো তো, কেউ কিছু বলবে না। বলে তিনি আমাকে বাইরে নিয়ে গেলেন। আবছা আলোয় আমরা বাড়ির চারপাশে হাঁটতে লাগলাম। সূর্যি মামা তখনও আলো ছড়ায়নি। পূবাকাশে কেবল রক্তিমাভা ছড়াচ্ছিল। ধীরে ধীরে আলো ফুটতে শুরু করলো। তিনি বললেন, চা খেতে পছন্দ করো? হ্যাঁ, আপনি বসুন, আমি বানিয়ে আনি। দারুণ প্রস্তাব, তবে খালি পেটে খাবো না। তুমি ভেতরে গিয়ে বসো, আমি একটা দৌড় দিয়ে আসি। ফেরার পথে নানরুটি আনব। গরুর গোস্ত নিয়ে নানরুটি সেই মজা লাগে। তুমি নানরুটি খাও তো, নাকি পরোটা আনবো? নানরুটি হলেই হবে। আচ্ছা। আমি ভেতরে ঢুকে দেখি মুরব্বি অনেকেই উঠে গেছেন। আমাকে দেখে শাশুড়ি মা এগিয়ে বলল, আমাদের নতুন বউ দেখি সবার আগে উঠেছে। হাঁটতে বেরিয়েছিলে বুঝি? তার তাশরিফ কোথায়? উনি বাইরে গেছেন, বলেছেন ফেরার পথে নানরুটি আনবেন। আচ্ছা, তাহলে ফ্রিজ থেকে গোস্ত বের করে গোস্ত গরম করো, আর চায়ের পানি বসাও। জি আচ্ছা। চিনি বাদে চা বানাবে। অনেকে ডায়াবেটিসের রোগী তো, যার লাগবে সে চিনি মিশিয়ে খাবে। আচ্ছা। আমি চায়ের পানি বসাতে চারিদিক শোরগোল পড়ে গেল। নতুন বউ চা বানাচ্ছে, মিস করতে না চাইলে সবাই ওঠো। বুঝলাম এইটুকুতে হবে না, তাই বড় কেটলিতে চা বসিয়ে চা পাতার বয়াম ঘষছি। ইতোমধ্যেই কিশোরী বয়সের মেয়েরা খুব উৎসাহ নিয়ে রান্নাঘর দখল করে ফেলেছে। এই বয়সী মেয়েরা অল্পতেই হাসতে হাসতে লুটিয়ে পড়ে। তাদের হাসির তালে আশেপাশে সবাই আনমনে হেসে দেয়। আমিও হাসছি, আর চা বানিয়ে কাপে ঢেলে বাকিটা ফ্লাক্সে রেখেছি। টেবিলে সোফায় মোড়ায় যে যেখানে বসার জায়গা পেয়েছে বসে গেছে, অথচ আমার ওনার কোনো খবর নেই। মা কয়েক পদের বিস্কুট, মিষ্টি, নিমকি সহ নানা রকম নাস্তা দিয়ে চায়ের পর্ব সরানোর চেষ্টা করলেন। সবাই যে এত তাড়াতাড়ি উঠবেন উনি আশা করেননি, তাই রুটি বা পরোটা বানানোর সুযোগ হয়নি। উনি এসে ভূত দেখার মতো চমকে বললেন, এটা কি হলো? আমার আগে আমার বইয়ের বানানো চা সবার আগে খাওয়া হয়ে গেছে। দিস ইজ নট ফেয়ার। কী রে, তোরা আজ এত সকালে উঠলি? অন্য সময় তো 10টার আগে তোদের ঘুম ভাঙে না। তার কথা শুনে সবাই হাসতে হাসতে বলল, তুই এত লেট লতিফ হলে আমাদের কি করার? আমি লেট লতিফ না, বলো যে তোমরা সবাই আজকের রূপ বদলে ফেলেছ। নাফিসা বলল, ভাবি, ভাইয়ার চা দাও তো।
বেচারা তোমার চা খেতে না পারার দুঃখে কান্না করে দিচ্ছে দেখো। আরমান, তবে যাই বলিস, ভাইয়া ভাবি চা যা মজা বানায় না, সেরা। সবাই খেয়ে দিয়ে বাইরে বেরিয়ে গেল। আমি ওনার জন্য নাস্তা নিয়ে টেবিলে রাখতে তিনি বললেন, তুমি আমাকে ফেলে খেয়ে ফেলেছো বলিও না প্লিজ, না হলে তাহলে এবার মিনি হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমি বহু কষ্টে হাসি আটকে বললাম, আপনি এত পাগলামি করতে জানেন আমি কল্পনা করিনি। পাগলামি করলাম কই? কোথায় ভেবেছি দুজন নিরিবিলি তো একসঙ্গে বসে নাস্তা খাবো, এসে দেখি মাছের বাজার বসে গেছে। মাথা নষ্ট হবে না বলো? গতকাল সকালেও 9টা অবধি কেউ ওঠেনি, আর আজ ওরা আনন্দ করতে ভালোবাসে, তাই সুযোগ পেলেই হইচই করে। এখন আর কথা না বলে খাওয়া শুরু করুন, ওদের লাই দিও না, মাথায় চড়ে বসবে। সব কয়টা ফাজিলের হাড্ডি, সাবধান করে দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমি মনে মনে ভাবি এত মিষ্টি একটা পরিবার আমার ভাগ্যে জুটল কিভাবে কে জানে। আমাদের বাসায় সবসময় দেখেছি আব্বু নাকের ডগায় রাগ নিয়ে বসে থাকেন, আর আমরা সবাই ভয়ে তাকে এড়িয়ে পালাই, পারলে ওই সময় বাসায় না থাকায় শ্রেয়। কেননা রুমে চুপচাপ বসে থাকলে বকা শোনা লাগে। সারাদিন রুমে কি করি, আবার কাজ করলে পরে তাকে দেখানোর জন্য কাজ করছি। এ যেন জলে কুমির ডাঙায় বাঘের মতো অবস্থা। আমি আর ভাই তাই ছুটির দিনে পড়ি মহা ঝামেলায়। মানুষ ছুটি পেলে আরাম করতে বা বাসায় ঘুমাতে পছন্দ করলেও আমাদের কাছে ছুটির দিন মানেই সিংহের গুহায় আটকা পড়ার মতো ভয়ঙ্কর ব্যাপার। কিন্তু আমার শ্বশুরবাড়ির চিত্র সম্পূর্ণ ভিন্ন। আমার শ্বশুর ভীষণ ঠান্ডা মানুষ। তার সামনে ছোট বড় সবাই হইহুল্লোড় করে, বাড়ি মাথায় তুললেও তিনি কোনো শব্দ করেন না। চুপচাপ এমনভাবে পত্রিকা পড়েন যেন এসব কিছুই না। আমার ননদ দেবর তো বাবার সামনেই বলতে থাকে যে লাভ ম্যারেজ করবে তো কে অ্যারেঞ্জ ম্যারেজ। জুমাবারে তিনি 3 ছেলেকে 10টা-11টার দিকে রান্নাঘরে ঢুকে যান। রান্না শেষে সব ছেলেকে নিয়ে নামাজ পড়ে এসে ওরা সবাই মিলে বাড়ির মেয়েদের খাবার পরিবেশন করেন। ওনার মতে এই দিনটা হচ্ছে আমাদের তথা মেয়েদের ছুটির দিন, তাই সবাই আগ্রহ ভরে অপেক্ষা করে কবে শুক্রবার আসবে, আবার বাবার হাতে রান্না খাবে। আমার শাশুড়ি মা আবার একটু রাগী ভাব ধরে রাখার চেষ্টা করেন। ছেলে মেয়েদের শাসন করার লক্ষ্যে গরু গম্ভীর থাকলেও ওনার সঙ্গে মনের কথা বলতে কারোর ভয় লাগে না। ওরা ওদের সব কথা বন্ধুর মতো করে বাবা মায়ের কাছে বলে। এই ব্যাপারটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আসলে বাবা মায়ের মতো আপন কেউ হয় না। ওদের কাছে যে সুপরামর্শ আমরা পাবো, অন্যদের কাছে তাও নাও পেতে পারি। সবচেয়ে বড় কথা, ওনারা আমাদের ক্ষতি চাইবেন না। তাই আমার মনে হয় ছেলেমেয়েরা যদি তাদের আশ্রয়স্থল ভাবতে পারে, তবে বিপথে পা বাড়ানোর সম্ভাবনা অনেকখানি কমে যায়। বাবা কখনো খালি হাতে বাসায় ফেরে না, রোজ হাতে করে কিছু না কিছু নিয়ে আসবেনি। বিশেষ করে 2 মেয়ের জন্য চকলেট, চিপস, আচার সহ নানা রকম জিনিস। আমি আসার পর থেকে আমার জন্য আনেন। কিছুদিন আগেও আমি ভাবতাম এসব খাওয়ার বয়স আমার চলে গেছে, কিন্তু বাবা এমনভাবে এসব করেন মনে হয় আমরা এখনো খুকি। হি হি হি। আমার দিনগুলো অনেক ভালোই কাটছিল আলহামদুলিল্লাহ। একদিন তাশরিফ হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, হুমায়রা, দ্রুত ব্যাগপত্র গুছিয়ে নাও, কিছুক্ষণের জন্যই বের হতে হবে। আমি ভ্যাবাচাকে খেয়ে বললাম, এখন কোথায় যাব? আরে এত প্রশ্নের উত্তর দেবার সময় নেই, 6-7 দিন পরার মতো কাপড় নাও, কুইক। বলে সে ঝড়ের গতিতে বেরিয়ে গেল। আমি কি নিব কি নিব না আগামাথা কিছুই বুঝতে পারছিলাম না। আন্দাজে কিছু কাপড় চোপড় লাগেজে ভরে দ্রুত রেডি হয়ে নিলাম। সে ফোনে কথা বলতে বলতে রুমে এসে লাগেজ নিয়ে বের হতে ইশারা দিল। আমি তার পিছু পিছু নিচে আসতেই মা বললেন, সাবধানে থাকবি, আর রাত বিরাতে বের হবি না, দিনকাল ভালো না, মাথায় রাখিস। আমি তাদেরকে বিদায় জানিয়ে গাড়িতে বসলাম, অথচ জানি না গন্তব্য কোথায়। সে ড্রাইভ করতে করতেও কতজনের সঙ্গে কথা বলে যাচ্ছে। প্রায় 20 মিনিট পর সে ফ্রি হয়ে বলল, তোমাকে দৌড়ের ওপর নিয়ে আসার জন্য খুব সরি। আসলে হঠাৎ মাথায় ভূত চেপেছে, ট্যুরে যাব। বন্ধুদের বলে সব ম্যানেজ করছিলাম, তাই কথা বলার ফুসরত পাইনি। কোথায় যাচ্ছি? সেন্ট মার্টিন। সিরিয়াসলি? হ্যাঁ, তুমি বললে না তোমার অনেক শখ সেন্ট মার্টিনে চন্দ্রবিলাস করার। আকাশে দেখলাম একাদশীর চাঁদ, তাই ভাবলাম এটাই মোক্ষম সময় সেখানে যাওয়ার। আমি বিস্ময়ে চোখ বড় বড় করে তার দিকে চেয়ে রইলাম। কোনোদিন এমন কথায় কথায় এটা বলেছিলাম নিজেরই মনে নেই, তার ঠিকই মনে আছে। কিন্তু আমি যে স্যান্ডেল নিলাম না, নীল সাদা হাওয়াই শাড়িটাও নিলাম না। আগে বলবেন না, ধুর। আরে এত টেনশনে কি আছে, ওখানে গিয়ে কিনে নেবে। টুরিস্ট স্পটে সব কিছুর দাম বেশি নেয়, তাছাড়া যা আছে তা আবার নতুন করে কিনে অপচয় করার মানেই হয় না। আচ্ছা যাও, আমি তন্ময়কে বলবো পার্সেল করে পাঠিয়ে দিতে। হ্যাপি? আমরা রাত 10টার মধ্যে কক্সবাজার পৌঁছে গেছি। আমাদেরকে রিসিভ করতে আনোয়ার ভাই এলেন।
হেসে বললেন, তুই শালা কখনোই মানুষ হবি না। কত কষ্টে তোর জন্য রুম ম্যানেজ করেছি জানিস? বন্ধু আছিস কোন কাজে? দেখেছেন ভাবি, কৃতজ্ঞতা নাই বান্দার কাছে। নেহাতি আপনাকে নিয়ে বেড়াতে আসবে বলেছে বলে, নয়তো ওকে আজ বিজে ঘুমাতে দিতাম। আমার কোনো প্যারা নাই, আমি নিশ্চিন্তে ঢেউর শব্দ শুনতে শুনতে ঘুমাইতাম। ভাইয়া আমাদেরকে রুমের চাবি দিয়ে বলল, আজকের রাতটা কষ্ট করে এই রুমটাই ম্যানেজ কর, আমি চেষ্টা করব আরও বেটার দিতে। অন সিজন তো হিউজ কাস্টমার হ্যান্ডেল করতে হচ্ছে। আচ্ছা আচ্ছা বুঝছি, তুই বোধ বেজি। আমি রুমে ঢুকে বললাম, এত সুন্দর রুম দিয়েও ভাইয়া এত অস্বস্তি বোধ করছিল। ছেলেটা খুব আন্তরিক বুঝলে, পারে না যে কলিজাটা খুলে দিয়ে দিতে। আমার একদম পিচিকালের দোস্ত বলে কথা। বা হুমায়রা রাতে কি খাবে বলো? অর্ডার করে দেই। আপনার পছন্দ মতো কিছু নিন, আমার বিশেষ খিদে নেই। বললেই হলো খিদে নেই। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি বাসায় কল করে বলছি পৌঁছানোর কথা। ডিনার শেষে বেলকনিতে বসে ঢেউয়ের গর্জন শুনছিলাম। উনি পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, রাতে সাগর দেখেছ? না, চলো তাহলে দেখে আসি। এত রাতে বিপদ আপদ হবে না? তুমিও না বেশি ভীত। এখানে সিকিউরিটি আছে বলেই বলছি। তোমার কি মনে হয় আমি তোমাকে অনিরাপদ জায়গায় নিব? না, সেটা বলিনি। কখনো রাতে যায়নি তো, তাই জানি না। চলো তাহলে। রাতে সমুদ্র বিলাস সম্পর্কে সবসময় শুনেছি, সিনেমায় দেখেছি, রিয়েলি কখনো এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়নি। আশেপাশে তাকিয়ে দেখলাম অনেকেই আছে। আমি একাই এত দিনের বোকার রাজ্যে বাস করেছি, রাতে সাগর পাড়ে যাওয়া যায় না। তাসরিফ আমার হাতে হাত রেখে নরম বালিতে হাঁটছে আর নানান কথা বলছে। আমি মন্ত্রমুগ্ধ হয়ে তার কথাই শুনছি। হঠাৎ সে দাঁড়িয়ে বলল, হোমায়রা, লেট মি ক্রিয়েট দ্য বেস্ট মেমোরি। বলে সে আমাকে কোলে তুলে নিল। আকাশে চাঁদ, সামনে বিশাল জলরাশি, তার তীরে একটা নব দম্পতি। এত সুন্দর একটা মোমেন্ট আমার জীবনে তৈরি হবে আমি কল্পনাও করিনি। মনে মনে আফসোস হচ্ছিল, এই মুহূর্তের স্মৃতি ক্যামেরাবন্দি করা হলো না। আমি তাসরিফের গলা জড়িয়ে কানের কাছে বললাম, আপনি আমার জীবনে আল্লাহর দেয়া সেরা উপহার। আমি পুরো জীবনে হয়তো আপনাকে পাওয়ার কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবো না। সে হেসে বলল, আমি চাই আমাদের জীবনের ছায়া স্নেহে এসেও তুমি একই কথা রিপিট করতে পারো। পরদিন দুপুরে উনি পার্সেল নিয়ে রুমে ঢুকে বলল, নাও তোমার হাওয়াই শাড়ি চলে এসেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেন্ট মার্টিন যাব কখন? কাল সকালে ইনশাল্লাহ। আমাদের সঙ্গে আরও 4 জন যাবে, তাদের জন্য ওয়েট করছি। আরও 4 জন? হ্যাঁ, আমার ফ্রেন্ড আর ওদের ওয়াইফ। আমি তোমাকে নিয়ে বেড়াতে এসেছি শুনে ওরাও চলে এসেছে। দল বেঁধে ঘুরতে মজাই বেশি, তাই কেউ সুযোগ হারাতে চায় না। তুমি টেনশন করো না, ওরা সবাই খুব ভালো, আর প্রাইভেসি নষ্ট হবে না। চন্দ্রবিলাস তুমি আর আমি একাই করব। আমি সেটা বলিনি, বলনি, তবু ক্লিয়ার করলাম। বিকেলে বিচে গিয়ে আমি ঝিনুক করিয়েছি, বালিতে নাম লিখিয়েছি, তাসরিফের কাঁধে মাথা রেখে ঢেউ গুনেছি। তারপর সি ফুড ট্রাই করেছি। চাউমিনে বেবি অক্টোপাস দেখে আমার মনটাই খারাপ হয়ে গেল। আহারে, ছোট ছোট বাচ্চাগুলোকেও আমরা রক্ষা দিলাম না। গোগ্রাসিয়ে সাবার করছি। আমার এমন কথা শুনে তাসরিফ হাসতে হাসতে শেষ। আমি গাল ফুলিয়ে বললাম, আপনি এভাবে হাসছেন কেন? আহা, রাগ করছো কেন? এরকম ভাবলে তুমি কিছুই খেতে পারবে না। হালাল খাবার আল্লাহ আমাদের জন্যই সৃষ্টি করেছেন। আমরা খাবো না তো কে খাবে? মন খারাপ করো না। হুঁ। সেন্ট মার্টিনে যাওয়ার পথে দেখলাম স্টিমারের চারপাশে গাংচি লড়ছে। এত সুন্দর পাখিগুলো দল বেঁধে উঠছে, দৃশ্যটা ভীষণ মনোরম। সবাই ভিডিও করায় ব্যস্ত থাকলেও আমি মনোযোগ দিয়ে ব্যাপারটা উপভোগ করছিলাম। আল্লাহর সৃষ্টি যত দেখি ততই মুগ্ধ হই। এত নিপুণভাবে তিনি সবকিছু সৃষ্টি করেছেন, প্রশংসা না করে উপায় নেই। রোমানা ভাবি ও তাহমিনা ভাবি সেলফি প্রিয় মানুষ। তারা নানা ভঙ্গিতে সেলফি তুলতে তুলতে শেষ। আমাকে মাঝে মধ্যে তাদের দলে টেনে নেন। আমি ভদ্রতার হাসি দিয়ে 2-1টা ছবি তুলে কেটে পড়ি। আসলে ওনারা দেখতে খুব সুন্দর আর মডার্ন, তাদের সামনে নিজেকে বেমানান মনে হয়। যদিও ওনাদের আচার আচরণে কোনো প্রভাব দেখা যায়নি, কিন্তু নিজেরই অস্বস্তি লাগে। রিসোর্টে গিয়ে আমি বিছানায় শুয়ে যেতে দেখে তাসরিফ ভরকে গেল। চিন্তিত গলায় বলল, কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে? জানি না, খুব টায়ার্ড লাগছে, একটু ঘুমাবো। কোনো অসুবিধা হলে বলিও, আমি আছি তো। উনি জানলার পর্দা টেনে ঘর অন্ধকার করে চলে গেলেন। আমি মন খারাপ করে শুয়ে রইলাম। এই মুহূর্তে নিজেকে পরশ্রীকাতর বলতেও বিরক্ত লাগছে। ওরা সত্যি অনেক সুন্দর, সে তুলনায় আমি কিছুই না। তাশরিফের বন্ধুরা সবাই খুব হাই কোয়ালিফাইড, তাদের ওয়াইফরাও সেরা। তাশরিফ নিজেও দারুণ,
লম্বা চওড়া সুদর্শন ছেলে, ভিড়ের মাঝে যার দিকে যে কারো চোখ আগে পড়বে এমন আকর্ষণীয় চেহারা, মাশাল্লাহ। কিন্তু আমি সেরকম নই। গায়ের রং না কালো না ফর্সা, মাঝামাঝির এক স্কেল নিচে বলা যায়। কবি লেখকরা স্নেহ করে এই রঙকে মায়াবতী নাম দেয়। চেহারায় আহামরি সৌন্দর্য নেই, তবে কাছের মানুষরা বলে অগ্রাহ্য করার মতো নয়। আমি নিজেকে নিয়ে কখনোই আত্মবিশ্বাসী ছিলাম না, এখনো নই। তবে এটা সত্যি, তাশরিফ আমার জীবনে আসার পর নিজেকে নিয়ে ভাববার ফুরসত পাইনি। সে এমনভাবে ট্রিট করত, নিজের ক্ষতির কথা ভুলেই বসেছিলাম। আজ ওদের মাঝে নিজেকে আবিষ্কার করার পর না চাইতেও মন খারাপেরা জেগে বসেছে। সেটা না দেখাতেই ঘুমানোর বাহানায় একাকিত্ব বেছে নিয়েছি। মাথা ভর্তি ওভার থিঙ্ক নিয়ে ঘুম আর জেগে থাকার মাঝামাঝি স্তরে ঝুলতে ঝুলতে কাঁধের কাছে গরম নিঃশ্বাস টের পেতে চমকে ঘুরে ফিরি। তাকিয়ে দেখি তাশরিফ। স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আপনি? সে আমার গলায় নাক ডুবিয়ে জড়িয়ে ধরে বলল, বউকে রুমে রেখে মিসকিনের মতো ওদের মাঝে বসে থাকতে বলছো, তাই না? তুমি যদি জানতে বউ ছাড়া জীবন কত কঠিন, তবে বুঝতে। আপনারা ছেলেরা তো এত হাহুতাশ কিভাবে করেন বলুন তো? বিয়ের আগে মেয়েরা জামাই নিয়ে এত ঢং করে না, যতটা না আপনারা করেন। তুমি করনি বলছো? হ্যাঁ, করিনি। তাহলে তো আরো ভালো। সংযমী নারী আপনি একদম বেশি। আমাকে ঘুমাতে দিন। ঘুমাও না। না করেছি কি? এভাবে পেঁচিয়ে রাখলে ঘুমানো যায়? কেন যাবে না? তোমার অভ্যাস করা উচিত। আমি এভাবে সবসময় আষ্টে পৃষ্ঠে থাকবো? অগত্যা কিছু না বলে চোখ বুজে থাকা স্ত্রীও মনে হলো। কতক্ষণ ঘুমিয়েছি হিসেব নেই। কানের কাছে অনবরত রিংটোং বাজতে থাকায় বাধ্য হয়ে কল রিসিভ করতে উঠাই লাগলো। ওপাশ থেকে আম্মু চেঁচিয়ে বললেন, কতক্ষণ ধরে কল করছি, ধরিস না কেন? টেনশনে আমার জান চলে যাচ্ছিল। ঘুমিয়েছিলাম তাই বলতে পারি না। এই অসময়ে ঘুম? কাজকর্ম না করে এভাবে পড়ে পড়ে ঘুমাচ্ছিস, কেউ কিছু বলে না? তুই দেখি আমার নাম খারাপ করছিস। আমি বাসায় নেই তো, তোমার জামাইয়ের সাথে বেড়াতে এসেছি সেন্ট মার্টিন। আম্মু দ্রুত টপিক পাল্টে বলল, কবে গেছিস? 2 দিন হলো। কেন কল করছো? তোর মামা মামিরা বেড়াতে আসছে, বলতেছিল তোর কথা, তাই ভাবছি বলবো জামাইকে নিয়ে আয়। ওনাদের থাকতে বলো কটা দিন, আমরা 4-5 দিনের মধ্যে চলে আসবো ইনশাল্লাহ। তাড়াহুড়োর দরকার নেই, গেছিস যখন ভালো মতো ঘুরে নে। ওরা থাকবে কিছুদিন, সমস্যা নেই। আচ্ছা, ওনাদেরকে আমার সালাম দিও, আমি ফিরলেই দেখা করব। আচ্ছা। তাশরিফকে পাশে না দেখে আমি উঠে ফ্রেশ হয়ে খুঁজতে বের হলাম। ক্ষুধায় পেটের ভিতর বোম ফুটছে যেন, কিন্তু জনাবের কোনো হদিস নেই। অগত্যা ফোন কানে তুলে চারিদিকে তাকাচ্ছি। দেখি দূরে সবাই বসে বসে আড্ডা দিচ্ছে। আমি তাদের দিকে এগিয়ে গেলাম। খানিকটা কাছে এগোতেই শুনি রুমানা ভাবি বলছেন, সত্যি বলতে আমি ভেবেছিলাম তাশরিফ ভাইয়া ফাইজাকে বিয়ে করবে। ও দেখতে কি দারুণ ছিল। ওদের দুজনকে একসঙ্গে যা মানাতো। রনি, শুধু তুমি কেন, এটা আমাদের সার্কেলের সবাই ভাবতো। আরে ধুর, তোমরা অযথাই এসব বলতেছ। ফাইজা ওকে পছন্দ করলেও তাশরিফের ওর প্রতি কখনোই ইন্টারেস্ট ছিল না। বিয়ের আগের কাহিনী বাদ দাও তো, অতীত নিয়ে সমালোচনা না করাই ভালো। বর্তমানে ওরা হ্যাপি হলেই হলো, সেটাই ঠিক। তবে ভাইয়া অনুযায়ী ভাবি একটু নিরস পড়ে গেল না? উনি আরো বেটার ডিজার্ভ করেন। রনি, পাগল তুমি? মানুষকে বাহ্যিকভাবে জাজ করা বন্ধ করো। তাশরিফ শুনলে প্রচুর ক্ষেপবে। রুমানা, আমি কি ওদেরকে বলতে যাচ্ছি নাকি? তোমাদের কথা বললাম আর কি। আমি ওদের কথা শুনে আর এগোতে পারিনি, উল্টো পথে রুমে চলে আসি। সারাদিন এমনিতেই মন উসখুস করছিল, তার উপর তাদের কথোপকথন শুনে ওভার থিঙ্কেই বাস্তবসম্মত মনে হলো। আমি সেজন্যই মানুষের ভিড়ে যায় না। উনি যখন বলেছিলেন ওনার বন্ধুরাও ওয়াইফ সহ আসবেন, আমার মন খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু তাকে বুঝতে দিতে চাইনি। আমি জানি আমি সুন্দর না, আমি নিরস, আমার গায়ের রং ময়লা। তবুও কেউ যখন বলে আমার সহ্য হয় না, ভীষণ কষ্ট হয়, নিজেকে তুচ্ছ লাগে। আমার মন খারাপের রেশ পুরো শরীরে ছড়িয়ে পড়ে। আমি ভুলে যাই আমার পেটে খুব ক্ষুধা ছিল। তাশরিফের সাথে আমার বিয়ে হয়েছে, এটাকে অনেকে মিরাকেল মনে করে। আমার আত্মীয় স্বজন থেকে শুরু করে পাড়াপড়শি সবাই তাকে দেখে একটা কথাই বলেছিল, তানহার ভাগ্য অনেক ভালো, এত সুন্দর বর পেয়েছে, বড়লোক পরিবার পেয়েছে, ওর আর কি লাগে। কেউ কেউ টিপ্পনি কেটে বলেছে, সুন্দর মানুষের চয়েস আসলে সুন্দর হয় না। আমি জানি না সে আমাকে কেন পছন্দ করেছিল, বা তার পরিবার কেন দেখতে সেই পাকা কথা দিয়ে গিয়েছিলেন। তবে এটা জানি, আমি আসলেই সুশ্রী নই। হয়তো সত্যি ভাগ্যগুণে এমন বর আর শ্বশুরবাড়ি জুটেছে। তবে সবসময় মানুষের সমালোচনা নিতে পারি না। মাঝে মধ্যে ইচ্ছে করে চেঁচিয়ে বলি, আমি এতটাও ফেলনা নই যতটা আপনারা ভাবছেন। আমি লেখাপড়া করা শিক্ষিত মেয়ে,
সংসারের সব কাজ পারি, বুকের ভেতর হাজারো কষ্ট চেপে হাসি মুখে কথা বলতে পারি। নম্র ভদ্র মেয়ে হিসেবে আমার বেশ সুখ্যাতি আছে। আমাকে নিয়ে কেউ মন্দ কথা বলতে পারবে না। গায়ের রং দিয়ে আমাকে জাজ করলে আমাকে তাশরিফের অযোগ্য মনে হলেও অন্যান্য দিকে আমি অযোগ্য নই। কিন্তু মায়ের শিক্ষা অনুসারে আমাকে নীরবতা অবলম্বন করতে হয়। রুমে ঢুকে দেখি তাশরিফ বসে আছে। আমাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? এতক্ষণ কিছু না খেয়ে বসে আছো, ক্ষুধা পায়নি? আপনাকেই খুঁজতে গিয়েছিলাম। কল রিসিভ করছিলে না কেন? কল করেছিলে, কই আসেনি তো। হয়তো নেটওয়ার্ক এঙ্গেজড ছিল, হতে পারে। দেখে এসে বসো, তোমার জন্য কিছু খাবার অর্ডার করেছিলাম, খেয়ে নাও। আমি তার পাশে গিয়ে বসলাম। উনি প্লেটে খাবার তুলতে তুলতে বললেন, সাইকেল চালাতে পারো? না, কখনো চালাইনি। পারলে ভালো হতো। এখানে সাইকেল চালানোর মজাই আলাদা। আমার বাইক সাইকেল এসবে খুব ভয় লাগে, মনে হয় পড়ে যাব। আচ্ছা। আমি আনমনে খুঁটে খুঁটে খাচ্ছিলাম দেখে উনি তড়ি বাজিয়ে বলল, মনোযোগ কোথায়? আপনি লাঞ্চ করেছিলেন? তোমাকে গভীর ঘুমে দেখে আর ডাকিনি। এত সুন্দর করে ঘুমাচ্ছিলে, আমার তো ইচ্ছেই করছিল না উঠে যেতে। ওদের ফোন কলে বিরক্ত হয়ে উঠে গিয়েছিলাম। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, একটা কথা জিজ্ঞেস করি, সোজাসাপটা জবাব দিবেন? করো। আমাকে বিয়ে করেছিলেন কেন? মানুষ বিয়ে করে কেন? ওহো, সোজাসাপটা বলুন। বোকা মেয়ে পছন্দ না হলে কেউ বিয়ে করে? আমাকে পছন্দ হবার কিছুই তো নেই। নেই বলছো? আছে বলছেন। উনি আমার চিবুক তুলে বললেন, নিজেকে কখনো মনোযোগ দিয়ে দেখেছ আয়নায়? দেখলে বুঝতে। আল্লাহ কত যত্ন করে বানিয়েছেন তোমাকে। ব্যাস, এইটুকুই যথেষ্ট ছিল আমার সব বিষণ্ণতা কেটে যাওয়ার। কেউ একজন ঠিকই বলেছে, মেয়েদের মনের আবহাওয়া স্বামীর ওপর নির্ভরশীল। রাতে সবাই একসঙ্গে খাওয়ার সময় রনি ভাইয়া আর নাইম ভাইয়া তাদের কলেজ লাইফের স্মৃতিচারণ করতে কত যে গল্প বলল, কিন্তু তাশরিফ নীরব দর্শকের মতো চুপচাপ সব শুনল, কিন্তু নিজে কিছু বলল না। খাওয়া শেষে সবাই যার যার রুমে চলে গেলেও আমি আর উনি বাইরে রয়ে গিয়েছিলাম। সারাদিন ঘুমিয়ে আপাতত আমার চোখে ঘুম নেই। রাতের নির্জনতায় আমি আর সে চুপচাপ বসে আছি রিসোর্টের এক বেঞ্চিতে। নীরবতা ভেঙে উনি বললেন, তুমি কি ওদের জন্য আনকমফোর্টেবল ফিল করছো? না তো, এমন ভাবছেন কেন? এমনি জিজ্ঞেস করছি, তেমন কিছু নয়। কালকে পূর্ণিমা, মনে আছে? হ্যাঁ, আমি কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করেছি এই দিনটার। কেন? বলবো না, কালকে জানতে পারবে। আমি উৎফুল্ল চিত্তে বললাম, এখন তো আমার পেটে গরম গরম করতে থাকবে। বললুম না কারণ কি। ভালো হয়েছে, চলতে থাকো। আমি একা একা কেন এক্সাইটেড থাকবো? তুমিও থাকো। এটা ঠিক না। ঠিক বেঠিক রাখো। চলো রুমে যাই, ঘুম পাচ্ছে। আমি গাল ফুলিয়ে বললাম, আপনি অনেক খারাপ। ইচ্ছে করে একটা কথা তুলে দিয়ে এখন ঘোরানোর তাড়া দেখাচ্ছেন। সবুরে মেওয়া ফলে, একটু সবুর করো। হাতে কোনো কাজ না থাকায় বসে বসে মোবাইল স্ক্রল করছিলাম আর ভাবছিলাম ফাইজা মেয়েটাকে নিয়ে। সে কি ওনার ক্লাসমেট ছিল নাকি অন্য কেউ? রনি ভাইয়ারা কত স্মার্ট, এত ঘটনা বলল, অথচ ভুলেও এই নামটা একবার উচ্চারণ করেনি। মেয়েদের মনে কিছু একটা ঢুকলে সহজে বের হতে চায় না। আমার মতো ওভার থিঙ্কারের তো নাই। তা পারছিলাম না মাথা থেকে ঝেড়ে ফেলতে, না পারছিলাম এই বিষয়ে ভাবতে। বিরক্ত হয়ে ফোন রেখে ওনার পাশে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করছি দেখে উনি ঘুম চালানো গলায় বলল, এত ছটফট কেন করছো? কি হয়েছে? ঘুম আসছে না। উনি আমাকে নিজের কাছে টেনে চুলে বিলি কাটতে কাটতে বললেন, ব্রেনকে রেস্ট দাও, একদম শান্ত হয়ে ঘুমানোর চেষ্টা করো। কি আর করার, না চাইতেও চোখ বুজে পড়ে রইলাম। পরের দিন আমাদের পুরোটা সময় কেটেছে ছেড়া দ্বীপে। ওইখানে যাওয়ার পরটা এত ডেঞ্জারাস হবে জানলে আমি সত্যি আসতাম না। একে তো ট্রলারে করে আসতে হয়েছে, তার উপর কিনারে না নামিয়ে অনেকটা পর ডিঙ্গিয়ে নৌকায় আসতে হয়। কিনারায় বড় বড় প্রবালের জন্য ট্রলার যেতে পারে না। অনেক সাবধানে তাশরিফ আমাকে সমতল পর্যন্ত এনেছে। তবে বাকিরা খুব এক্সপার্ট ছিল, তারা এর আগেও এখানে এসেছে বলে আমার মতো ঝাঁককে পোহাতে হয়নি। ছেলেরা সবাই সাইকেলিং করছিল আর আমি বসে বসে ডাব খাচ্ছিলাম আর রুমানা ভাবিদের টিকটক করার দক্ষতা দেখছিলাম। এদিকে আমার বাইরে সেলফি তুলতেও লজ্জা লাগে, মনে হয় সবাই তাকিয়ে দেখছে। এই লজ্জার জন্য কত দৃশ্য পছন্দ হওয়া সত্ত্বেও ক্যামেরা বন্দি করতে পারিনি। অথচ মানুষ এখন রাস্তায় নাচানাচি করে ভিডিও বানায়, কত কৌশল অবলম্বন করে এডিটিং করে টিকটক সেলিব্রিটি হয়। কি করলাম জীবনে? লাইফের মোমেন্ট ক্রিয়েট করার পরিকল্পনা আমার ছিল না তা নয়। এই সেন্ট মার্টিন ঘিরে আমারও নানা কল্পনা জল্পনা ছিল। দারুচিনি দ্বীপ মুভি দেখার পর ভেবেছিলাম
আমিও হাওয়াই শাড়ি পরে পাথরের উপর দাঁড়িয়ে আঁচল উড়িয়ে গাইব, দৌড় দ্বীপবাসিনী, চিনি তোমারে চিনি, দ্বারো চিনিও দেশে, সমুন্দ ভাসিনী। যদিও আমার দ্বারা এটা সম্ভব হবে না আমি জানি, আজ এখানে উপস্থিত হয়ে আরও শিওর হয়েছি এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। থ্রি-পিস পরে এসেও যেমন ভেজালে পড়েছি, শাড়ি পরলে আজ আর ইজ্জত থাকতো না। সিনেমাতে সবকিছু যত সহজ মনে হয় রিয়েলিতে তা অনেক কঠিন। তাই পরে পরিকল্পনা বদলেছি। ঠিক করলাম বিয়ের পর বরের সাথে সেন্ট মার্টিনের স্বচ্ছ পানিতে পা ডুবিয়ে চন্দ্রবিলাস করব। বিশাল বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ছোট্ট দ্বীপে বসে ডিসাইড করব, জীবনের পরিসর যত ক্ষুদ্রই হোক না কেন আমরা প্রতিটা দিন মন ভরে উপভোগ করব। আমার রোমান্টিজম খুব সাদামাটা ধরনের। প্রিয় মানুষটার হাতে হাত রেখে পুরো জীবন পার করতে চাওয়ার মতো সাদামাটা। পরন্ত বিকেলে পাশাপাশি বলে জীবনানন্দ দাশের কবিতা আওড়ানো, কিংবা এক কাপ চায়ে অবসর যাপনের মতো সাধারণ কিছু। আমি সবসময় এমন একটা নিরির সন্ধানী ছিলাম, যেখানে বসে শান্তিতে বিশ্রাম নেওয়া যায়, সর্বক্ষণ আতঙ্ক গ্রাস করে না, ভীত সন্ত্রস্ত হয়ে খাওয়া লাগে না। অসাধারণ কিছু চাইনি আমি, চেয়েছি খুব সাধারণ একটা জীবন, যে জীবনে না অতিরিক্ত সুখ আছে না অতিরিক্ত দুঃখ। তানহা, তুমি শিওর এরকম জায়গায় এসে কোনো ছবি তুলবে না? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। তখন তাহমিনা ভাবি বলল, তুমি বুঝতে পারোনি ভাবি, তানহার পার্সোনাল ফটোগ্রাফার ঠিকই ছবি তুলে নিচ্ছে, তাই আলাদা করে ছবি তোলার প্রয়োজন নেই। আমি ভাবি দৃষ্টি অনুসরণ করে বামে তাকিয়ে দেখি তাশরিফ আমার ছবি তুলছে। রোমানা ভাবি হেসে বললেন, এমন রোমান্টিক হাজবেন্ড থাকলে আর কি চাই, তুমি অনেক লাকি ভাই। তাহমিনা, বিয়ের বছর সব ছেলেরাই রোমান্টিক সাজে, সময় গড়ালে রূপ বদলায়। নাইমকে দেখো না, আগে সারাক্ষণ পিছু পিছু ঘুরত, যেই ঘরণী হয়ে বসলাম অমনি সব আগ্রহ ঢুস। রোমানা, যা তা বলেছ, পুরনো হয়ে গেলে চোখের তারা চোখের বালি হতে সময় নেয় না। আমি ঠোঁটের কোণে হাসি টেনে বললাম, কাল কি হবে দুশ্চিন্তা করে বর্তমান নষ্ট করা উচিত নয়। পুরনো হয়ে গেলে সবকিছুর দাম কমে যায় এটা ঠিক না। দেখা যায় মশলা যত পুরনো হয় তার সুগন্ধি তত বাড়ে। নতুন পোলার চায়ের চেয়ে পুরন পোলার চালের তত বেশি মজা হয়। তেমনি আপনাদের সম্পর্কের সুঘ্রাণ কিন্তু এখনো আমরা টের পাই। তাহমিনা, তুমি খুব সুন্দর উদাহরণ দিলে তো, এভাবে ভেবে দেখিনি। আসলে সবকিছু পুরনো হলেই যে নষ্ট হয় তা নয়, সম্পর্কের ক্ষেত্রে সময় যত গড়ায় ভিতর ততই মজবুত হয়। বিকেলের রিসোর্টে ফেরার পর তাশরিফ যে আসছি বলে বেরিয়েছে তার আর খবর নেই। এর মধ্যে দুই বাসায় ভিডিও কল করে সবার খোঁজ খবর নেওয়া শেষ। রনি ভাইয়া ৩,০০০ টাকা দিয়ে একটা কোরাল মাছ কিনেছেন। আজ রাতে ওটা বারবিকিউ করে পরোটা দিয়ে খাওয়া হবে এমনটাই প্ল্যান হলো। আমি এর আগে মাছের বারবিকিউ খাইনি, তাই ব্যাপারটা ইন্টারেস্টিং মনে হলো। কিন্তু আমার উনি কোথায় হারালেন কে জানে। আমরা সবাই একসাথে বসে মাছ রিলেটেড খোঁজ গল্প শুনছিলাম। রনি ভাই নাকি মাছের প্রতি অনেক আকর্ষণ। তিনি ইলিশের সিজ নিয়ে সরাসরি ফিশারি ঘাট চলে যান তাজা মাছ কিনতে, আর সুযোগ পেলেই পদ্মার ধারে যা তার সাধারণ ব্যাপার। যেখানেই ভালো মাছের খবর পান সেখানেই দৌড় দেন। তাহমিনা ভাবির মতো রনি ভাই মেছো ভূত। রনি ভাইয়া মজা করে বললেন, আমরা এমন বংশের ছেলে সুযোগ পেলে হাঙ্গরেও কালা ভুনা করে খায়। আনোয়ার তার বাড়ির হবার সুবাদে প্রায় নাকি বিশাল আকৃতির মাছ তীরে দেখা যেত। তার দাদার দাপতে সেসব বড় মাছ অন্য কেউ কেনার সাহস করত না, তাই তিনি এরকম কথা বলে মজা নিতে পছন্দ করেন। খাওয়া শুরুর কিছুক্ষণ আগে তাশরিফের আগমন ঘটে। আলোচনা ততক্ষণে মাছ থেকে মেছু ভূতে চলে গেছে। ভুতুরে সব ঘটনা শুনতে শুনতে আমার কলিজা শুকিয়ে কাঠ। কিন্তু আমি ভয় পাচ্ছি এমনটা কাউকে বুঝতে দিলাম না। ওরা আমাকে ভীতু ভেবে আরও ভয় দেখাতে যায় যদি। তাশরিফ আমার পাশে বসতে বসতে বলল, তোদের সব আড্ডার শেষে ঘুরে ফিরে ভূতের গল্পতেই হয়, ওদের কথা কানে নিও না কেউ। ওরা তেলকে তাল বানিয়ে বলে। আমার সামনে ঘটা ঘটনাগুলোকে পরে এমনভাবে উপস্থাপন করেছিল আমি নিজেই তব দেখিয়েছিলাম এত সব কখন ঘটল। নাইম, ধুর, ও মিথ্যে বলতেছে। আমাদের সাথে যা ঘটছে ও নিজেও টের পায় নাই। রনি, ও তো এমন বলবেই, ওর সাহস বেশি ছিল কিনা। মনে নেই হোস্টেলের ওই সাদা শাড়ি পরা পেতনিটার কথা? রাতে গিয়ে ভয়, দক্ষিণ দিকে যেত না, অথচ তাশরিফ ওখানে বসে সিগারেট টানত। আমি বিস্ময় গলায় বললাম, উনি সিগারেট খেত মানে? এক বসায় এক প্যাকেট শেষ করার মতো ছেলে ছিল ও। মেয়েরা ওকে সিগারেটের প্যাকেট দিয়ে কনফিউজ করত। হা হা হা, কি দিন ছিল সেসব। তাশরিফ তার পিঠে কিল বসিয়ে বলল, আমাকে ফাঁসাচ্ছিস কেন? আমার নাম করে তোরা কত গিফট হাতিয়েছিস বলবো? নাইম, শুধু গিফট এক মেয়েকে মাঝে মধ্যে রান্না করে পাঠাতো। রোমানা, তোমরা তো অনেক শিয়ানা, বিয়ের আগের কত কীর্তি বের হয়। রনি ভাইয়া আমতা আমতা করে বলল, আরে না,
আমি একদম ভালো ছিলাম, কোনো মেয়েকে চান্সই দেনি। আমার তো তোমাকে ছাড়া কারো দিকে চোখই যায়নি। নাইম ভাই মুখ চেপে হাসি আটকালো। আমি বিড়বিড় করে বললাম, কালে কালে কত কি যে বের হবে। উনি শুনতে পেয়ে বলল, ওসব বহু আগের ঘটনা, নতুন নতুন ছাড়া পেয়ে পাখনা গজিয়েছিল তো, তাই আর কি। আমি সিগারেট খাই না, এখন সত্যি। আমি মাথা নেড়ে বললাম, এ বিষয়ে পরে আলাপ হবে। উনি ফোঁস করে শ্বাস ফেলে বললেন, শালা রনি, তোরে আমি কি কর্ম দেখিস। ডিনার শেষে আমি রুমে যাওয়ার জন্য উদ্যত হতে উনি আমার হাত ধরে ইশারা দিলেন বসতে। সবাই উঠে যাওয়ার পর বললেন, গতকালকে বলেছিলাম ভুলে গেছো? না, ভুলিনি। আমি কোনো কিছু সহজে ভুলি না। তুমি ওদের কথাই আমার ওপর রাগ করছো? যৌবনের শুরুতে ছেলেরা কত কি করে। আমারও সিগারেটের নেশা ধরেছিল, কিন্তু বিশ্বাস করো, ওটা ছেড়েছি আরও অনেক আগে। এত কনফিউশন আসতো, সেই সম্পর্কে কি বলবেন? কনফিউশনে কি এসে যায়? আমার কেউ ছিল না, এটা ধ্রুব সত্যি। আমার জীবনে প্রথম শেষ নারী তুমি। আমার মনে যায় চলুক না কেন, তার সামনে আর কিছুই প্রকাশ করলাম না। আমি হিংসুটে, প্রচুর হিংসুটে। আমার প্রিয় কিছুতে কারো অংশীদারিত্ব মেনে নেওয়া কঠিন আমার জন্য। সেখানে সে তো আমার একান্ত মানুষ। যদি কখনো জানিও তার কেউ ছিল, আমার সহ্য হবে না। আমি তার মনে অন্য কারো অস্তিত্ব কল্পনা করতেও সাহস পাচ্ছি না। তবে এটাও সত্যি, মানুষের মন বড়ই অদ্ভুত। সেখানে কি চলে সেটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। ভালোবাসার রং বদলায়, ধারণার চেয়েও দ্রুত বদলায়। তাই আমি নিশ্চিত বলতে পারি না এখন সে যেমন আছে আজীবন তেমনই থাকবে। তার চেয়ে বরং বর্তমানে যেমন আছে সেটাই মনে প্রাণে বিশ্বাস করি, উপভোগ করি এই রঙিন দিনগুলো। আর মনে মনে প্রার্থনা করি আমার বিশ্বাস না ভাঙুক, সে আমাতেই বিভোর থাকুক। আকাশে আজ রূপালি থালার মতো চাঁদ উঠেছে। উথাল পাথাল করা বাতাস আর সাগরের ঢেউয়ের গর্জন, সব মিলিয়ে রাতটা আমার কাছে অপার্থিব মনে হচ্ছে। চাঁদের আলোয় চিকচিক করে ওঠা অথই জলের দিকে চেয়ে চুপচাপ বসে আছি তাশরিফের ডেকোরেশন করা তাঁবুর সামনে। ছোট ছোট লাইট দিয়ে সে খুব সুন্দর করে এই তাঁবু এঁটে সাজিয়েছে পুরো সন্ধ্যা জুড়ে। সে খুব আয়োজন করে ফায়ার ক্যাম্প জ্বালিয়ে সেখানে চা বানাচ্ছে। তার নাকি প্ল্যান ছিল এখানে বসে ডিনার করার, কিন্তু রনিবাই হুট করে মাছ কিনে ফেলবে সে ভাবেনি। তাই আপাতত চা দিয়ে চন্দ্রবিলাস করা ছাড়া উপায় নেই। আমি তার দিকে চেয়ে বললাম, এত রাতে চা খেলে ঘুম আসবে? আর না আসলে ক্ষতি আছে? নেই বলছেন? অবশ্যই নেই, বরং লাভ আছে। আপনি অযথা এসবে ব্যস্ত থেকে একটা সুন্দর রাত মিস করছেন। এদিকে এসে বসুন তো, দেখুন চাঁদটা কত সুন্দর। আর 2 মিনিট প্লিজ, তারপর পুরো রাত দেখব। সে এক মগ চা এনে আমার পাশে বসে বলল, আজকে আমরা এক মগে চা খাবো। আমি ওনার বাহুতে মাথা এলিয়ে বললাম, যদি চাঁদের দেশে যাওয়ার সুযোগ আসে, আপনি কি যাবেন? না। কেন? কিছু জিনিস দূর থেকেই সুন্দর এবং উপভোগ্য। আমি যদি এখন কাছে গিয়ে দেখি এটা ধুলাময় শিলা ব্যতীত কিছুই না, তাহলে আর ভালো লাগবে? তার চেয়ে আমি সেই সুযোগ পৃথিবীর কোনো প্রান্তে যাওয়ার কাজে লাগানোর শ্রেয় ভাবব। আপনার ঘোরাঘুরি এত পছন্দ? হ্যাঁ, আমার অনেক ইচ্ছে বিভিন্ন দেশে ট্রাভেল করা। আচ্ছা, তোমার পছন্দ কি? এমন কোনো উইশ বা হবি আছে? এই বিষয়ে ভাবিনি আগে। ও মা, এতগুলো বছর একটাও ভাবনি বলো কি? এখন নিজেরই অবাক লাগছে আমার কোনো উইশ নেই কেন। ওনাকে বলতে পারিনি আমার উইশ ছিল কখনোই বিয়ে না করার, আর অনেক টাকা ইনকাম করার, যাতে আমার মাকে নিয়ে সেপারেট হয়ে যেতে পারি। সব কথা প্রকাশ করা যায় না, কিছু কথা একান্তই ব্যক্তিগত হয়। আমার জীবনের লক্ষ্য বা ইচ্ছা যে নাই বলেছিল ওই একটাই, এর বাইরে কখনো কিছু মাথাতে আসেনি। হোমায়রা জি, আগামীকাল আমাদের বাসায় ফিরতে হবে। অফিস থেকে জরুরি কল এসেছে। সমস্যা নেই, যথেষ্ট বেড়ানো হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ কেন? আমার পরিস্থিতি বোঝার জন্য। আমি না বুঝলে কে বুঝবে? তা ঠিক, তুমি তো আমার শোনাবো। সেন্ট মার্টিন থেকে ফেরার পর তাশরিফ ভীষণ ব্যস্ত হয়ে পড়ল। অফিস থেকে লেট করে ফিরে আবার সকালে তাড়াতাড়ি যায়। তাকে আমি বলতেও পারছিলাম না আমাদের বাসায় যাওয়ার কথা। মামা মামি আমাদের জন্য পথ চেয়ে আছেন, তাদের দেখতে যাওয়ার সময়টুকু চাইতে পারছি না। শেষে আম্মু কল করে বলল ওনারা 2-1 দিনের মধ্যে চলে যাবেন, যেন গিয়ে চোখের দেখা হলে দেখে আসি। অনেকটা সংকোচ নিয়ে তাকে বলি সে কথা। আমার ভয় ছিল সে হয়তো রেগে যাবে আমার বিবেক দেখে। বেচারা দিনরাত এত খাটছে, শান্তিতে ঘুমাতেও পারছি না কাজের চাপে। আর আমি সেসব দেখেও নায়ের যাওয়ার কথা বলছি, কিন্তু সে তেমন কিছুই করল না, বরং আফসোসের গলায় বলল, আমি শুনেছিলাম মামা মামি এসেছেন, তাও এতদিন গিয়ে দেখা করিনি, কি লজ্জার বিষয়। তুমি মনে করবে না একবারও? ইস, কত কেয়ারলেস দেখালো আমায়। আরে না না, আপনার কোনো দোষ নেই।
আপনার অফিসে এত চাপ যাচ্ছে ওনারা বুঝেছেন, কিছু মনে করেননি। হুমায়রা, আমি যদি কাল অফিস যাওয়ার পথে তোমাকে ওখানে নামিয়ে দিয়ে যাই, রাতে যায়, কোনো সমস্যা হবে? বাসায় ফেরার পর কোথাও বের হবার মুড থাকে না, তাই আর কি। সমস্যা নেই, তাহলে কাল সকালে একটু আর্লি করে বের হব। ওকে। আমার অনেক আনন্দ লাগছিল বাসায় যাব ভেবে। কতদিন পর আম্মুকে দেখব, ওনার রান্না করা খাবার খাবো। সবচেয়ে বড় কথা, হাত ছড়িয়ে লম্বা ঘুম দিব। বিয়ের পর মায়ের বাড়িতে যাওয়া এত আনন্দের হয় আমি জানতাম না। যদিও দেখতাম আপুরা বাড়িতে আসার জন্য শুধু উপলক্ষ খুঁজত। সকালে সবার জন্য চা নাস্তা বানিয়ে শাড়ি গয়না পরে রেডি হচ্ছিলাম, তখন তাশরিফ বিছানায় শুয়ে আমার দিকে চেয়ে রইল। আমি তাকে তাগাদা দিচ্ছিলাম তাড়াতাড়ি উঠে রেডি হতে, কিন্তু সে নড়ছিলই না। বিরক্ত হয়ে বললাম, আপনি উঠবেন নাকি আমি পানি আনবো? পানি এনে ঢাললে তোমারই কাজ বাড়বে, আমার কোনো সমস্যা হবে না। এমন করার মানে কি? উঠতে ইচ্ছে করছে না। যাবেন না আজকে? সে আড়মোড়া ভেঙে বলল, এই মেয়ে এখন থেকে রোজ আমার সামনে বসে সাজবে, মাথায় থাকবে তো? আপনার বুঝি অত সময় থাকে আমার সাজ দেখার? এতদিন ছিল না, এখন থেকে থাকবে। আচ্ছা, আল্লাহ, কি করেছো এটা তুমি? সব গন্ডগোল করে দিল তো। আমি ভেবাচাকা খেয়ে তার দিকে এগিয়ে গেলাম। আবার কি ভেজাল বাঁধিয়েছি আমি? সে আমাকে ঝাপটে ধরে বলল, এখন ঠিক আছে, সব পারফেক্ট। এত ঢং করতে পারেন আপনি? বলেই হয়তো জড়িয়ে ধরবেন। বলে বলে রোমাঞ্চ করতে মজা আছে। আমি যদি বলি, এই বউ এদিকে আসো চুমো খাবো, এই বউ এদিকে আসো জড়িয়ে ধরবো, কেমন লাগবে? যান, আপনি জয়ী। হ্যাপি? জয়ী হতে চাইলে তো হ্যাপি হতাম। আমি তো চাই চুমু খেতে, দিয়ে দাও, হ্যাপিয়েস্ট পারসন হয়ে যাব। আমি তার গালে চুমু দিয়ে বললাম, হয়েছে, এবার উঠুন, পরে সত্যি অনেক লেট হবে। কিন্তু বান্দার মাথায় শয়তানি ঘুরছে। সে কিছুতেই নড়ল না, বরং কানের কাছে ফিসফিস করে বলল, আমি গালে চাইনি ম্যাডাম, এরকম উপরে উপরে চুমুতে যে আমার মন ভরে না। আমি তাকে এক প্রকার টেনে উঠিয়ে ঠেলে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে বললাম, অলরেডি 8টা বেজে গেছে। আল্লাহ, কাওয়াস্তে দ্রুত করুন। সে চেঁচিয়ে বলল, মনে রেখো কিন্তু, আমি পাওনা বুঝে নিব। বাসায় গিয়ে দেখি এলাহি অবস্থা। বড় চাচ্চু, ফুপু আর আমার সব কাজিনরা একত্রিত হয়েছেন। এত মানুষ উপস্থিত হবে এটা আমার আইডিয়া ছিল না। ভাগ্যিস তাশরিফ ফল মিষ্টি বোঝাই করে ভেতর অব্দি এসে তারপর গিয়েছিল, নয়তো সবাই মাইন্ড করত। সবার সঙ্গে কুশল বিনিময় শেষে আমি নিজের ঘরে গিয়ে লম্বা হয়ে শুয়ে পড়লাম। পৃথিবীর সব আরাম একদিকে, আর নিজের রুমের বিছানায় শোয়ার আরাম একদিকে। আমি বিছানায় গড়াগড়ি খেয়ে সাইড টেবিলের ড্রয়ের থাকা ডায়েরিটা তুলে নিলাম। সেখানে আমি লাস্ট লিখেছি হলুদের রাতে। অনাগত ভবিষ্যৎ নিয়ে আমার উৎকণ্ঠার কথা প্রতিটি লাইনে স্পষ্ট। আমি কলম নিয়ে মুহূর্তেই কয়েকটা পৃষ্ঠা লিখে ফেলেছি। এই ডায়েরি আমার সুখ দুঃখের সব স্মৃতি বহন করে আছে, তাই এটাকে আমি কঠোর নিরাপত্তায় রাখার চেষ্টা করি। এর লককোড আমি ছাড়া কেউ জানে না, কোনোদিন জানবেও না ইনশাল্লাহ। লেখা শেষে এটাকে ড্রয়ারে রেখে আমি বেলকনিতে গিয়ে বসলাম। আমার রুম থেকে বিশাল একটা পাহাড় দেখা যায়। সেই পাহাড়ে উঁচু উঁচু দুটো গাছ আছে, যাদের দেখলে মনে হয় মুখোমুখি দুটো ঘোড়া দাঁড়িয়ে আছে, সামনে দুপা উঁচু করে। আম্মু ঘরে ঢুকে বললেন, কি রে, এখানে বসে আছি যে, কিছু খাবি না? আমি নাস্তা খেয়ে এসেছি, তুমি এত প্যারা নিও না তো। আম্মু আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, ওখানে কোনো অসুবিধে হচ্ছে না তো? ভালোভাবে মানিয়ে চলিস, না চলে কি খবর পেতে না? এখন পর্যন্ত কলেজ শেষে কমপ্লেন দিতে, তুই কি এখনো আমার উপর রাগ করে জোর করে বিয়েতে রাজি করিয়েছি বলে? আমি হেসে বললাম, রাগ করলে আসতাম ভাবছ? মরে গেলে তো এমুখ হতাম না। হুঁ, সবাই বলে তোর ভাগ্য ভালো, এত ভালো জামাই পেয়েছিস। তোর বাবা তো ভীষণ খুশি তোকে নিয়ে। তা তো হবে, অনেক বড় বোঝা কমেছে বলে কথা। যাই হোক, ওসব বাদ দাও তো, বলো আগে, এখনো কি চিল্লি করে? আমি তো নেই, কার রাগ ঝাড়ে এখন তোমার উপর? বলো না, ছোটর উপরেও রেগে যায়? আম্মু প্রসঙ্গ পাল্টে বলল, হ্যাঁ রে মনি, জামাই রাগ কেমন? মেজাজ ঠান্ডা নাকি গরম? জানি না, রাগ দেখিনি এখনো, দেখলে বুঝবো। এখনো দেখিসনি তার মানে রাগ কম। দোয়া করি সেটা দেখার দিন না আসো। আর রাগ হলেও তুই তর্ক করবি না, চুপচাপ থাকবি। ছেলেরা তর্ক পছন্দ করে না, এটা ওদের রাগ আরও বাড়ায়। আমি আম্মুর চোখে তাকিয়ে বললাম, তুমি তো কখনো তর্ক করনি, উঁচু গলায় কথা পর্যন্ত বলনি কখনো। তারপরও কেন এত মারতো তোমায়? এত রাগ দেখাতই বা কেন? সবাই এক না, কিছু মানুষের নাকের ডগায় রাগ থাকে। তোর বাবা সেই দলের লোক। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, এই দুনিয়ায় তোমার কঠিন পরীক্ষার ফল আখিরাতেই মিষ্টি হোক, আল্লাহর কাছে এই প্রার্থনাই করি।
তুমি সুখী হও আম্মু, অনেক অনেক সুখী হও। শোনো মেয়ের কথা, কোথায় আমি ওর দোয়া করে দিব, আমার শাশুড়ি আম্মা নিজেই দোয়া করতেছে। ওহো, আমি তোমার শাশুড়ির মতো দাজ্জাল না। আমাকে হয় মা ডাকবা, না হয় মেয়ে ডাকবা, শাশুড়ি আম্মা ডাকবা না। আম্মু হাসতে হাসতে বললেন, যতই বলিস লাভ নেই, হয়েছিস তো দেখতে ঠিকই তার মতো। এ আমার হতভাগা কপাল। আমার ছোট ভাই তুর্য কলেজ থেকে ফিরে আমার কাছে এসে বলল, আরে এটাকে, আমার বোন কই? বাবারে, কয়টা দিন দূরে থাকায় বোন কি চিনতে পারছিস না? তুই অনেক সুন্দর হয়ে গেছিস রে। কি মাখিস বলতো? নাকি এসি রুমে থাকিস বলে সাদা হয়ে গেছিস? তোর চোখের পাওয়ার কমে গেছে। ভালো মতো তাকায় দেখ, আগের মতোই আছি, এক শেডও পাল্টায় নাই। পাশ থেকে ফুপু বলল, বিয়ের পানি পড়লে মানুষের গায়ের রং ফুটে ওঠে, সেজন্য তানহাকে সুন্দর লাগতেছে। ফুপু তাহলে আমাকেও বিয়ে করায় দাও, আমিও আপনের মতো গ্লো করি। বিয়ে করলে বউকে খাওয়াবে কি? এখনো তো চাকরি বাকরি কিছু করিস না। আপু থাকতে যা খেত, তা বেঁচে গেছে, না এখন ওইটা খাওয়াবো? আমার বউ এত রাক্ষসও হবে না যে তাকে খাওয়ানো কঠিন হবে। রিজিকের মালিক আল্লাহ। বড় চাচি বলল, যুক্তি ঠিক আছে, তা বলে দেখব নাকি তোর বাবাকে? এমন সময় আব্বু উপস্থিত হলেন। আমি আর ভাই স্বভাবতই চুপসে গেছি ভয়ে। ভাই দ্রুত নিজের রুমে চলে গেল। আমিও মায়ের সঙ্গে কাজ করার বাহানায় রান্নাঘরে ঢুকে গেলাম। চাচি আর ফুপু অন্য কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করলেন। আব্বু বাজারের ব্যাগ রেখে বলল, জামাই তো দুপুরে খাবে না, রাতে ওর জন্য ভালো মন্দ রান্না করবা, রান্নায় যেন ত্রুটি না হয়। তোমার তো আবার মেহমান দেখলে লবণ মরিচ বাড়াই দিতে মন চায়। আমি ব্যাগ থেকে সদাই বের করে গুছিয়ে রাখতে শুরু করলাম। একটু আগেই বাসায় সবাই হাসি ঠাট্টা করলেও এখন সবাই চুপচাপ বসে আছে। এখানে 15 জন প্লাস মানুষ দেখে বোঝার উপায় নেই। চলবে। পরবর্তী পর্ব পড়ার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।